আপনি এই 24 সালের আগ পর্যন্ত যত গভর্নমেন্ট ছিল, কোন গভর্নমেন্ট খুনির তকমা ছাড়া গিয়েছে? সব গভর্নমেন্টকে আমরা মানে জনগণ বা যাই বলেন, যেই হোক, তারা তো খুনির তকমা লাগিয়ে দিয়েছে, প্রত্যেকে খুনি, তাই না? তো এই যে তকমা লাগানো থেকে বের হতে হবে। এবং আমরা চাই না যে ভবিষ্যতে যে সরকার থাকবে তার এই তকমাটা রাইট। লাগুক। তার খুনির তকমা নিয়ে যান, অগণতন্ত্রের তকমা নিয়ে যান, স্বৈরাচারের তকমা নিয়ে যান, তাই না? এটা কিন্তু প্রত্যেক গভর্নমেন্ট হচ্ছে। আপনি এই 54 বছরের যত গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট আপনি দেখেন, আপনি যদি আপনার ইয়াতে থাকে, আপনি তো অনেক লেখাপড়া করেন, অনেক ডকুমেন্ট আছে, আপনি আমাকে একটা গভর্নমেন্টের নাম বলেন যার স্বৈরাচার আর খুনির তকমা নিয়ে যায়নি। আছে আপনার কাছে? জামাত ইসলামের সাথে আসলে উনি যে সম্পর্কগুলি তৈরি করার চেষ্টা করেছে বর্তমান সরকারের সাথে, সেখানে আপনার মন্তব্য কি? উনি মানে আমরা অনেক সময় বিভিন্ন পর্যায়ে দেখেছি যে এই সরকার জামাত ইসলামকে বেশি প্রায়োরিটি দিতে, আপনার এরকম আসছে, প্রশ্ন আসছে। কিন্তু এরা তো কেউ জামাত ইসলামের সাথে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে কারো কোনোই সম্পর্ক নাই, তবুও এই ব্যাপারগুলি ঘটছে কেন? এগুলো ঘটতে থাকে যে আপনার তো এই সরকার তো ছোট, এবং সরকার তো প্রশাসন, পুলিশ এবং আরো অন্যান্য যে বিচার বিভাগ, সকলকে নিয়ে কাজ করতেছে। এই কাজ করার মধ্যে দিয়ে আপনি তাদের কাছ থেকে তো নাম পাবেন আসলে। হয় কি সাগর, একটা আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে হুম। সরকার তো যা সরকার যখন গঠন করে, বিরোধী দলে থাকলে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারেন, আপনার অ্যাটিচিউডটা অন্যরকম হয়, এবং আপনার সোর্স অফ ন্যারেটিভ হলো জনগণ। কিন্তু যখনই আপনি সরকার গঠন করেন, তখন আপনার সোর্স অফ স্টোরি বলেন, ন্যারেটিভ বলেন, বা সোর্স অফ ইনফরমেশন বলেন, আরো ভালোভাবে যদি বলেন, ইনফরমেশনটা হলো আপনার সাথে যাদেরকে নিয়ে আপনি কাজ করতেছেন, তো তাদের মধ্যে যারা এই কাজটা করছেন, তারা যদি এই কাজ মানে সমর্থনটা দেন কোন একটা বিশেষ দলের প্রতি, বা কোনো মানুষকে যদি চুজ করেন যাকে দেখা গেল যে অ্যানালাইসিস করে দেখা যাবে যে তার অতীত বা তার যে সম্পর্ক সেটা কোনো একটা রাজনৈতিক দলের সাথে ছিল, সেই কারণে আপনি কোনো উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদকে দায়ী করতে পারবেন না। সেখানে উপদেষ্টা পরিষদকে সজাগ থাকতে হবে, এবং তাকেও চেক করতে হবে। এই যে চেকটা না করলে হয় না, আমাদের একটা তড়িঘড়ি আছে, অস্থিরতা আছে, সেই জন্য স্লোথও আছে, আবার তড়িঘড়িও আছে যে আমাদেরকে এগুলো করতে হবে। আপনাকে ভিসি দিতে হবে ইমিডিয়েট। সব পাবলিক ইউনিভার্সিটি ভিসিরা চলে গেছেন, আপনাকে ভিসি দিতে হবে না। তো এখানে একটা তড়িঘড়ি আছে, কিন্তু আপনি যখন লিস্ট করবেন তখন ওই লিস্টের মধ্যে আপনি যান, দেখেন, আপনি যাচাই করেন, আপনার অন্যান্য এজেন্সি দিয়ে যাচাই করেন। একমাত্র আপনার যে যার সাথে আপনি কাজ করছেন তার লিস্ট না নিয়ে আপনি এজেন্সি দিয়ে যাচাই করেন যে এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, বা এদেরকে দিলে কোনো ধরনের প্রশ্ন উঠবে কিনা, এর চেয়ে কোনো নিউট্রাল মানুষকে আমরা পেতে পারি কিনা। সেই জিনিসটা করলে আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আসবে না। ভবিষ্যতে তো আরো অনেক অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তখন এই ব্যাপারে সজাগ থাকতে হবে। জি। অনেক আলাপ তো করলাম। শেষ আমার ব্যক্তিগত অবস্থান নিয়ে আপনার কাছ থেকে পরামর্শ বলার, প্রশ্ন বলার আমার কি করা। আমি যেমন এই গত অনুষ্ঠান থেকে প্রায় গত 5 বছর ধরে আমি সবার, এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো দিন নাই যে কোনো পক্ষকে রাখিনি। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে খুব কম উপস্থিতি আমার এখানে ছিল, খুবই কম। এটা ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত বিভিন্ন কারণে, আপনি জানেন যে আনা সম্ভব ছিল না, এবং আনলে পরে অনেক ধরনের সমস্যাও ছিল, সে কারণে তবুও অনেকবার এনেছি। তবুও আমাকে জামাতের একটা ট্যাগ লাগানো হয়েছে। আপনি ভালো করে জানেন, শাহরিয়ার কবির সাহেব বলেছে আমি নাকি কখন কোন দিন নাকি চিটাগাং গিয়ে শিবির করেছি। ওনার একটা অনুষ্ঠান এখানে হয়েছিল, এটা। সাগর, হ্যাঁ। আমি এখানে পরিষ্কার ভাবে বলি যে এই যে ট্যাগানো, ট্যাগ লাগানোকে আমি ট্যাগানো বলতেছি আর কি। রাইট। ট্যাগানো বা রং দেওয়া, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হতে হবে। ডিএনএ খোঁজা, এখান থেকে বের হতে হবে। আপনি মেধা যোগ্যতা, বৈষম্য বিরোধী আন্দোলন তো, আপনি মেধা যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালনার চেষ্টা করবেন। সেখানে কাউকে অযথা ট্যাগ লাগানো, অযথা কাকে কোনো রং দেওয়া, অথবা তার বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নিয়ে তাকে মানে বিতর্কিত করার চেষ্টা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদেরকে খোলা মন নিয়ে আসলে আলাপ আলোচনা করতে হবে দেশের মঙ্গলের জন্য। আপনি 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, হুম। 70-এর নির্বাচন বলেন, বা সেই সময়কার অনেক আন্দোলনের কথা বলেন, 90-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, আর 24-এর অভ্যুত্থানের কথা বলেন, উদ্দেশ্যগুলো কিন্তু মোটামুটি এক। কি উদ্দেশ্য? আপনার একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা কল্যাণমুখী বাংলাদেশ চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই তো মোটামুটি উদ্দেশ্য। তো এইটা তো 71-এর মুক্তিযুদ্ধের উদ্দেশ্য তাই, 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু আপনি স্বপ্ন যখন উদ্দেশ্য কোন তাই একটা ছিল। পক্ষকে মনে রাখবেন না, সে বাংলাদেশের না, সে কোনো ধরনের কোনো কিছুতেই কোনো কিছু এনজয় করতে পারবে না, সে নাগরিক অধিকার পাবে না, তখন কি আপনি এই ধরনের চিন্তা ভাবনা মতো মানুষ হিসেবে আপনি নিজেকে শতভাগ দাবি করার কোনো সুযোগ থাকে কিনা?
না না না, আমি তো আপনাকে বললাম, হুম, আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা ওই ধরনের একটা বাংলাদেশ চাই, এবং সেইটার ব্যাপারেই আমাদের সকলকে একমত হতে হবে। right, আপনি 71 সালে যদি ভুল করে থাকেন, আপনি বলবেন যে আমি, আমার ভুল হয়েছিল, ভুল স্বীকার হুম, করতে তো অসুবিধা নেই, ভুল স্বীকার করতেই পারে। সবচেয়ে দুঃখজনক কি আপনি দেখেন যে এই যে খুনির যে একটা ট্যাগ বা খুনির তকমা, আপনি হুম, 24 সালের আগ পর্যন্ত যত গভর্নমেন্ট ছিল, কোন গভর্নমেন্ট খুনির তকমা ছাড়া গিয়েছে? সব হুম, গভর্নমেন্টকে আমরা মানে জনগণ বা যাই বলেন, যেই হোক, তারা তো খুনির তকমা লাগিয়ে দিয়েছে, প্রত্যেকে খুনি, তাই না? তো এই যে তকমা লাগানো থেকে বের হতে হবে। এবং আমরা চাই না যে ভবিষ্যতে যে সরকার থাকবে তার এই তকমাটা right, লাগুক, তার খুনির তকমা নিয়ে যান, অগণতন্ত্রের তকমা নিয়ে যান, স্বৈরাচারের তকমা নিয়ে যান, তাই না? হুম, এটা কিন্তু right, প্রত্যেক গভর্নমেন্ট হচ্ছে, আপনি এই 54 বছরের যত গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট আপনি দেখেন, আপনি যদি আপনার ইয়াতে থাকে, আপনি তো অনেক লেখাপড়া করেন, অনেক ডকুমেন্ট আছে, আপনি আমাকে একটা গভর্নমেন্টের নাম বলেন যার স্বৈরাচার আর খুনির তকমা নিয়ে যায়নি। আছে আপনার কাছে? right, no, নাই। তো সো এটা এখন শেষ সরকার এখন সবচেয়ে ভয়াবহ তকমা নিয়ে গেছে নিঃসন্দেহে, হ্যাঁ। হ্যাঁ, সো এখন আমাদের কাজ হলো, এখন আমাদের লক্ষ্য এবং স্বপ্ন হলো এই তকমা নিয়ে যেন আর কাউকে যেতে না হয়। সেই জন্যই আপনি কিছু সংস্কার করবেন, যাতে কেউ সংবিধানের কারণে কর্তৃত্ববাদী না হয়ে যায়, কেউ ইচ্ছা করলে যেন কর্তৃত্ববাদী শাসন আমাদের উপর চাপিয়ে দিতে না পারে, কেউ ইচ্ছা করলে যেন ভোটটাকে একেবারে ছেলে খেলা বানিয়ে না নিতে পারে, রাতের বেলা ভোট করে ফেলবে, কেউ টের হুম, পাবে না, এরকম না হয়। কেউ ইচ্ছা করলে যেন আমি তুমি দামি নির্বাচন করতে না পারে। এগুলো আমাদের বড় কাজ, আমি তো বলেছি। এখন বড় কাজ হলো প্রথম আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কঠোরভাবে উন্নয়ন করা, দেশের যে কিছু সংস্কার দরকার সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা লেভেল প্লেইং ফিল্ড করা, যেখানে মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে একটা জনগণের এই সরকারও জনগণের সরকার, জনগণের অভ্যুত্থানের সরকার। এখন জনগণের ভোটের সরকার আসতে হবে। সেটার জন্য আপনি সময় নিয়ে সংস্কারগুলো করেন, সবার সাথে আলোচনা করেন, ডিবেট করেন, ডেলিভারেশন করেন, তারপরে একসময় একটা নির্বাচন হবে। সেই নির্বাচন কখন হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, টাইম কতদিন দিবেন, সেই টাইমের মধ্যে কি হবে, একটা খোলামেলা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যেন সামনে এগিয়ে নিতে পারি। ইম্পর্টেন্ট কথা হলো যে আপনি যাই করবেন, এই সরকার যাই করবে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে রেটিফাই করতে হবে একটা সংসদীয় সরকার বা সংসদ নির্বাচন হয়ে, সেই নির্বাচিত সংসদ সেগুলোকে রেটিফাই করতে হবে। নাহলে আবার আমরা ওই যে পুরানো বৃত্তে চলে যাব। সেইটার একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। পার্মানেন্ট সমাধান করতে হবে এবং এই জি। জন্যই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই না, সময় যদি না করা যায়, পার্মানেন্টটা ধরেন, আপনি পার্মানেন্ট হলে তো পার্মানেন্ট খুব বলতে ভালো হয়, অন্তত বাট পক্ষে কোনো নতুন কিছু একটা চিন্তা পার্মানেন্ট চেতনা না। শুরু হোক। জি, এমন একটা সমাধান, যে সমাধান করলে আমাদের সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আগামী এবং 50 বছরে যেন কোনো সমস্যা না হয়।